এখন যেমন তারা আরো কি করতে পারতো, তারা করতে পারতো যদি হ্যাঁ। তারা সত্যিকার অর্থেই মানবতার পক্ষে থাকতো। মার্কিন যুক্তরাষ্ট্র যদি তারা সত্যি হত্যা বন্ধ করতে চাইতো, যদি তারা, তাহলে পরে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে সেখানে তো নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে। মুড়িমুড়কির মতো বোমা ছুড়ে মারে ফিলিস্তিনি শিশুদের উপর, ফিলিস্তিনি নারীদের উপর, ফিলিস্তিনি চিকিৎসকদের উপর, ফিলিস্তিনি ত্রাণ কর্মীদের উপর। তখনও মার্কিন যুক্তরাষ্ট্র কিছু বলে না, কিন্তু সেখানকার তরুণরা কি করছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই পুলিশের যে এই ধরপাকড়, সেটার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছেন। বাংলাদেশে একজন তরুণ ওই দেশে থাকতে চায় না যার সামর্থ্য আছে, যিনি যেতে পারবেন বাইরে, শিক্ষাগত ভাবে হোক অন্যভাবে হোক, তিনি কিন্তু এই দেশে থাকতে চান না। ইসরায়েল বিরোধী যে আহ, আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রে, সেই বিষয়টা আমরা এখন আনতে যাব। এবং এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে এই আন্দোলন শুরু হয়ে গেছে, ইসরায়েল বিরোধী আন্দোলন। এবং সেইখানে এখন দেখা যাচ্ছে এটা কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে শুরু হলে এটা প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হচ্ছে, এবং বাংলাদেশিরাও এখানে জয়েন করছে। এবং এই এই জয়েনের ফলে যেটা হচ্ছে, বিক্ষোভ কিন্তু ছড়িয়ে যাচ্ছে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু এই কারণে দেখা যাচ্ছে যে তারা মানে দমনের একটা প্রক্রিয়া চালাচ্ছে। এই দমনের প্রক্রিয়া একটা একটা যেমনই আছে, আমি আজকে কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম নিউজে যে এই বিক্ষোভের মধ্যে একজন অধ্যাপকের পুলিশ অ্যারেস্ট করেছে, এবং তার পাঁজরের 9টি হাড় ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে। এবং এটা মানে ভয়াবহ একটা ঘটনা। এবং যা যা আমরা সিএনএন বিবিসির ফুটেজ গুলিতে দেখেছি যে তাদের কিভাবে করে পুলিশ দমন করছে। এই বিষয়ে আরেকটা যেটা আমি নিউজ দেখলাম, সেটা হচ্ছে যে বিক্ষোভ দমনে একটা আহ, বিতর্কিত একটা আইন, সেটা কিন্তু অলরেডি নিম্ন কক্ষে পাশ হয়েছে। সেটা হচ্ছে যে ইহুদি বিদ্বেষীদের বিরুদ্ধে একটা বিল, যে এই বিল অনুযায়ী ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতা করলেও এটা ইহুদি বিদ্বেষী বলে গণ্য হবে। এই আইনটা নিম্ন কক্ষে পাশ হয়েছে, এবং এটা এখন আহ, উচ্চ কক্ষে যাওয়ার নিয়ে যাওয়া হচ্ছে। তো এই সার্বিক বিষয় আমি ফরিদ ভাই আপনার কাছে জানতে চাচ্ছি। আপনি তো এপিতে ছিলেন, আপনি ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিতে কাজ করে। এই আপনি কি মনে করছেন যে আসলে এইটা কি বিক্ষোভ আরো ছড়াচ্ছে, এবং এই যে বিতর্কিত আইনটা করা হলো, এটা এখন প্রয়োগ করা হবে বলে ধারণা করা হচ্ছে, বিশ্লেষকরা মনে করছেন? আপনি কি মনে করেন? জি। আপনি যে কথাটা শুরুতে বলেছেন, ব্যাখ্যা করেছেন, আপনি অনেকগুলি কথা বলেছেন মেনলি। একটা হচ্ছে যে আমরা আমরা যারা উম, এই আজকে যেটা ঘটছে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং কানাডাতেও আমরা দেখেছি যে এরকম ঘটনা হচ্ছে তাদের ক্যাম্পাসে। সেটা আমাদের ওই ভিয়েতনাম যুদ্ধের সময় যে মার্কিন যুক্তরাষ্ট্রব্যাপী এবং মানে বিক্ষোভ হুম। ছড়িয়ে পড়েছিল। এবং একটা জিনিস লক্ষ্য করবেন যে অন্য পশ্চিমা দেশে না হয়ে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে কেন বা কানাডা হচ্ছে কেন, দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রই হচ্ছে যে এখানে পালের গোদা। আজকে ইসরায়েল হম যে হম। গণহত্যাটা করছে, আহ, কি বলে যে ওই গাজাতে প্যালেস্টাইনিদেরকে যে হত্যা করছে, 7ই অক্টোবর হামাসের আক্রমণে 1200 ইসরায়েলি মারা গিয়েছিল। কিন্তু তারপর মানে বদলা নীতি দিয়ে তারা দেখা যাচ্ছে যে আজকে 33,000 34,000 ইতিমধ্যেই তারা হত্যা করে ফেলেছে। এবং এর মধ্যে শিশুদের সংখ্যা বেশি, এর মধ্যে আহ, নারীদের সংখ্যা বেশি। এবং এর মধ্যে তারা হাসপাতাল আক্রমণ করেছে, তারা আশ্রয় কেন্দ্রে আক্রমণ করেছে, তারা গাজাকে লুটিয়ে দেবে, মাটিতে ধুলায় মিশিয়ে দেবে, সেটা করেছে। এবং ইসরায়েল এখানে কারো কথা শুনছে না, ইসরায়েল কারো কথাই শুনছে না। এবং আহ, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে মূল একটা ইসরায়েল যে টিকে আছে তার পিছনে যারা পশ্চিমা দেশগুলো, আগে তো এটার মধ্যে ছিল যে ইসরায়েল সৃষ্টির পিছনে আহ কি বলে যে ব্রিটিশরা ছিল। কিন্তু এখন বড় সহায়, বড় সমর্থক, বড় কি বলে অস্ত্রদাতা, অর্থ মানে এগুলি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে জার্মানি আছে, আপনার অন্যান্য দেশ আছে, ব্রিটেনও আছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি এখানে যা করবে সেটার উপরেই। তো দেখুন, আহ, এখন ওরা বলতে চাচ্ছে যে জো বাইডেন যে সে তার কথা শুনছে না। নেতানিয়াহু তিনি এমন একজনকে তৈরি করেছেন যে সেই দানব হয়ে উঠছে, এবং সেই দানব আর তিনি থামাতে পারছেন না। এবং এখন যেমন তারা আরো কি করতে পারতো, তারা করতে পারতো যদি হ্যাঁ। তারা সত্যিকার অর্থেই মানবতার পক্ষে থাকতো। মার্কিন যুক্তরাষ্ট্র যদি তারা সত্যি হত্যা বন্ধ করতে চাইতো, যদি তারা, তাহলে পরে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে সেখানে তো নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে।
তারা আহ, বিশ্বের বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা দিচ্ছে, রাশিয়াকে দিচ্ছে, সিরিয়াকে দিচ্ছে, ইরানকে দিচ্ছে। তবে কেন সে আহ, ইসরায়েলকে দিতে পারছে না? ইসরায়েলকে নিষেধাজ্ঞা দিতে পারে, ইসরায়েলকে সে অস্ত্র বিক্রি করা বন্ধ করতে পারে, কিন্তু না, সে করছে না। মার্কিন যুক্তরাষ্ট্র সে করছে না। শুধু যে বাইডেন প্রশাসন শুধু না, যেখানে যে কংগ্রেস আছে, সেখানে রিপাবলিকানরা আছে, ডেমোক্রেটরা আছে, তারা অনেকেই বলে, কিন্তু মূল যে শক্তিটা সেখানে কিন্তু তারা এখানে আসছে। এদিকে ধরুন ট্রাম্পও যদি আসে, ট্রাম্পও মানে যদি ছিল প্রেসিডেন্ট, কিন্তু সে আসলো যে কোনো পরিবর্তন হবে তা না। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের চরিত্র। হুম। এখন এটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে সেখানকার যে ছাত্র। এবং জানেন যে তরুণরা সবসময় একটা পর্যায়ে এসে আর সহ্য করতে পারেন। এখানে বামপন্থীরাও হয়তো আছে, কিন্তু তারা এমন একটা পর্যায়ে দেখছে যে তাদের চোখের সামনে এইভাবে গণহত্যা, এবং তাদের দেশের অস্ত্র দিয়ে তাদের দেশের সমর্থন এটা করছে, এটা তাদের জন্য আর সহ্যের। যেমন তরুণরাই তাই করে। আপনি জানেন যে বাংলাদেশেও আমাদের যে 1952 সাল, আমাদের স্বাধীনতা যুদ্ধ, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের থেকেই তো এই আন্দোলনগুলোর সূত্রপাত হয়েছে। সেভাবেই প্রতিটা দেশেই এই আন্দোলনের মধ্যে তরুণরা এগিয়ে আসে, ছাত্ররা এগিয়ে আসে। কিন্তু একটা অবাক ব্যাপার যেটা আমার কাছে মনে হয়েছে, যে সাধারণত আমরা এই প্যালেস্টাইনিদের পক্ষে, এবং পৃথিবীর বিভিন্ন জায়গায়, এবং ভিয়েতনাম যুদ্ধের সময় ভিয়েতনামের ব্যাপারে যে নির্যাতিত মানুষের পক্ষে বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের কলেজ, বাংলাদেশের ছাত্রছাত্রীরা, তারা কিন্তু রাস্তায় নেমে আসতো। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে যে আমরা এখন দেখছি, এখন কিন্তু এই যে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে হচ্ছে, যেখানে কানাডায় হচ্ছে, অন্যান্য দেশে হচ্ছে, এবং কি লন্ডনে হচ্ছে, সেটা বাংলাদেশে দেখা যাচ্ছে না। এটা কেন হচ্ছে? এটা একটা আমাদের জন্য গবেষণা করার বিষয়, বা মানে ভাবার বিষয় যে আমরা কেন করছি না। কিন্তু এই জায়গাতে আমি একটা জিনিস অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান শেখ হাসিনা, তাকে ধন্যবাদ জানাবো। এবং সেটা হচ্ছে তিনি কথা বলে যাচ্ছেন, তিনি যেখানেই যাচ্ছেন, বাইরে আন্তর্জাতিক কোনো প্ল্যাটফর্মে, তিনি প্যালেস্টাইনিদের পক্ষে জোরালো ভাবে বক্তব্য দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং এই যে আপনি দেখুন তৃতীয় বিশ্বের বা গ্লোবাল সাউথের একজন নেতা হিসেবে আমাদের প্রধানমন্ত্রী, তিনি এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই পুলিশের যে এই ধরপাকড়, সেটার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছেন। এবং এটা তিনি বলেছেন, যে কথাটা, পরের কথাটা আমি বলি, যেহেতু আমি প্রেস কনফারেন্সে ছিলাম, ওটাকে যদি আপনি ওইভাবে ধরেন তা না। তিনি একটা দিয়েছেন যে আমরা তো আমাদের পুলিশকে শান্ত থাকতে বলি, আহ যাতে ঘটনা না ঘটে, কিন্তু সেখানে তো হচ্ছে না। সেখানে তারা একজন প্রফেসরের কথা যেটা আসলো, আহ, নারী অধ্যাপক, তাকে এমন ভাবে তারা মানে মাটিতে শুয়ে ফেলছে, যেন আহ 9/11-র পরে যেটা হয়েছিল, যে একটা সন্ত্রাসীকে যেভাবে তারা আচরণ করেছে, সেইভাবে করছে। তো এগুলো নিয়ে আমার মনে হয় যে আমি যে প্রশ্নের মধ্যে শেষে এসে বলতে চাই যে অবশ্যই বাংলাদেশ একটা শক্ত অবস্থানে আছে প্যালেস্টাইনকে সবসময়। পৃথিবীর কিন্তু এখন মাত্র 30 থেকে 35টা দেশ আছে যারা প্যালেস্টাইনকে আর ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। তার মধ্যে বাংলাদেশ আহ, কি বলে, প্রধান সারিতে আছে। এবং এই জায়গাটায় বাংলাদেশ আরো বেশি জোরালো ভূমিকা রাখতে চাচ্ছে, ওআইসিতেও ভূমিকা রাখতে চাচ্ছে, যে যে কথাটা, যে আমাদের পক্ষে যতটুকু সম্ভব, আমাদের এই সরকারের পক্ষে যতটুকু সম্ভব, সেটাই তো সে করছে। এবং সে কথাটা বাইরে যে সবসময় বলছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে কেন আছে? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে এই সরকারের অবশ্যই বলার আছে অনেক কিছু। কারণ তারা এমনকি আগে যে বিএনপি সরকার ছিল তাদেরও, যে প্রতি বছরই তারা মানবাধিকারের একটা রিপোর্ট বের করে, যেগুলো তার মতো করে সে বের করে। তারা হুম। আহ, দুনিয়ার মুরব্বী হিসেবে তারা বের করে, নসিহত করে, এটা করতে হবে, ওটা হয় নাই, সেখানে হয় নাই, ওটা হয় নাই। কিন্তু তারা নিজের দেশে যে মানবাধিকার লঙ্ঘন করছে, সেটা তো তার দেশের সেই রিপোর্টে থাকে না। যদি এটা ওয়ার্ল্ড রিপোর্ট হয়, তাহলে তো তারটাও থাকা দরকার, যে হ্যাঁ, আমরা এটা করতে ব্যর্থ হয়েছি, আমরা এই জিনিসটা করতে পারি নাই। আমরা ব্ল্যাকদের, যারা বলেছেন না ব্ল্যাক লাইফ ম্যাটার, যে দেশে এই আন্দোলন হয়, ব্ল্যাক লাইফ ম্যাটার, যারা গায়ের রং কালো বলেই তাদেরকে পুলিশ মেরে ফেলছে, এবং ভয়াবহ রকমের নির্মম ভাবে মারছে। তো তাদের তো বলা উচিত যে আমার দেশেও, আমি জানি না ওদের এই এই রিপোর্টের মধ্যে নিজেদের দেশের কথা তারা বলে কিনা, কিন্তু তাদের বলা উচিত। আমার মনে হয় যে গ্লোবাল সাউথের দিক থেকে
একটা উদ্যোগ নেওয়া উচিত যে গ্লোবাল সাউথ, এই আমেরিকা বা এই এদের যে মানে ইউরোপিয়ানা আছে, এই এদের এদের সম্পর্কে তখন আপনার কি বলে যে তাদের হিউম্যান রাইটস কিভাবে ভঙ্গ হচ্ছে সেটার একটা রিপোর্ট করা দরকার এবং হৃদ, সেটা আমি বের করা আপনার দরকার, কথার সেটা প্রকাশ করা দরকার। প্রেক্ষিতে একটা প্রশ্ন আমার এসেছে, যে সেটা হলো যে আপনি বললেন যে বাংলাদেশি স্টুডেন্টরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কিছু মানে স্টুডেন্টরা কিছু বলছে না, চুপচাপ। এর মধ্যে আমি একটা টকশো করেছিলাম, ওখানে বারবারই বলা হচ্ছে যে বাংলাদেশি স্টুডেন্টরা যারা মানে কোনো কিছুতেই তারা কেমন যেন নিরুৎসাহিত হয়ে পড়ছে। এবং এর একটা কারণ একজন বলেছে যে এই যে বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট বেড়ে গেছে, এবং আহ, মানে চাকরি হচ্ছে না প্রায়, আহ, মানে শিক্ষিত যুবকদের প্রায় কত পার্সেন্ট জানি উনি বলেছে যে চাকরি হচ্ছে না। সো তারা এখন এত হতাশার মধ্যে আছে, তারা পৃথিবীর কোনো কিছুতেই তাদের আসলে আগ্রহ নেই। আপনি কি মনে করেন এটা? ছোট্ট করে যদি একটু বলতেন, কেন হ্যাঁ, সেটা হতে বাংলাদেশের পারে নানান স্টুডেন্টরা আসলে আগ্রহী হচ্ছে না বা আসছে আচ্ছা, না কোনো বিক্ষোভ বা কোনো প্রতিবাদ জানাচ্ছে, প্রতিবাদ করতে কি তারা ভুলে গেছে? সেটা মানে তো বটেই, কারণ আমরা তো একটা জিনিস দেখছি যে তরুণদের মধ্যে রাজনীতি বিমুখতা একটা চলে আসছে। তো তারা হয়তো সেখানে আহ, তারা যেভাবে দেখতে চায় সেরকম পাচ্ছে না। এবং আপনি আরেকটা প্রবণতা দেখবেন যেটা আমাদের দেশের, আমরা আমাদের পরিবার থেকেও বলছি, আমাদের যে তরুণরা তারা কিন্তু আহ, আহ, বাইরে চলে যাচ্ছে। তাদের প্রথম কথাই হচ্ছে যখন নিজের দেশে ভর্তি হওয়ার একটা প্রক্রিয়া থাকে, কিন্তু সবারই দৃষ্টি থাকে যে আমি অস্ট্রেলিয়া যাব, আমি কানাডায় যাব, আমি আমেরিকায় যাব, আমি ব্রিটেনে যাব, লন্ডনে। কাজে এই স্টুডেন্ট ভিসার ব্যাপারটা দেখবেন এই মিশনগুলোতে একটা বড় ব্যাপার, এবং এরা চলে যাচ্ছে। এবং এদের আমরা যারা তাদের অভিভাবক তারাও উৎসাহ নিয়ে তাদেরকে পাঠাচ্ছি। এবং এটা নিয়ে দুই রকমের বক্তব্য আছে। যে কেউ বলছে যে ঠিক আছে, তারা গিয়ে ওইখানে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশেরই তো ভাবমূর্তি রক্ষা করছে, এটা একটা আছে। আবার তারা এখানে রেমিটেন্স পাঠাচ্ছে। আরেকটা আছে যে আমাদের এখানে আমরা আহ, কি বলে যে ব্রেন বেস্ট অফ ড্রেন দা বলে মানে যেটাকে, মানে বেস্ট বুদ্ধিমত্তা অফ দা ইয়া স্টুডেন্টস হয়ে যাচ্ছে। বা ট্যালেন্ট, যারা এই ট্যালেন্ট গুলোকে আমরা হারাচ্ছি। এটা যদি আমাদের দেশের মধ্যে ট্যালেন্ট কাজে লাগায়, তো যেমন ধরুন যে আমরা একটা সময় দেখি, একটা জিনিস তো লক্ষ্যই করি, আপনি জানেন, আপনি যাতে কাজ করেছেন, এই যে আমাদের গার্মেন্টস শিল্প, আমরা দেখা যাচ্ছে যে গার্মেন্টস শিল্পের টপ এক্সিকিউটিভ যারা আছে, মানে মালিকদের ছাড়া কর্মকর্তাদের মধ্যে সেখানে বাইরের থেকে সে লোক নিয়োগ নিয়োগ দেওয়া হয়। দেওয়া হয়েছে, রাইট। কিন্তু এখন আমি যখন তাদের প্রশ্ন করেছি তখন তারা বলেছে যে আমাদের দেশে যারা আছে তারা এখানে আসতে চান এবং তারা বিদেশে চলে যাচ্ছে। এই যে আমরা প্রচুর সমস্যার কথা। না, তারা যদি সেরকম বেতন পেত তারা নিশ্চয়ই যেত না। হ্যাঁ, হুম। সেটাই আমার ইয়াদ। এবং মানে এটাও একটা অনেকে বলে মোবাইলের যুগে আসলে এই ছাত্ররা ওই রকম আন্দোলনে আর যা উৎসাহী হচ্ছে না, এইসব আজে বাজে কথা শুনি আমরা। এবং এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এটাই হতাশার মধ্যে আছে আমাদের যুব সমাজ। ইলিয়াস, আপনার কাছে যাচ্ছে। আপনি এতক্ষণ অনেকক্ষণ আলোচনা আমরা করছিলাম, আপনার মন্তব্য জানতে চাচ্ছি সব বিষয়ে। জি। ফরিদ ভাই আসলে সব বলে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে গণতন্ত্র, মানবাধিকার ফেরি করে বেড়ায়, আর পৃথিবীর সবচেয়ে মানবাধিকার হরণকারী দেশটি, এবং সেটিকে নিঃসন্দেহে অবৈধ রাষ্ট্র বলা যায়। একইভাবে আজ পর্যন্ত আমার দেশ একটি মাত্র দেশকে পৃথিবীর স্বীকৃতি দেয়, সেটি হচ্ছে ইসরায়েল। তারা কিভাবে মানবাধিকার লঙ্ঘন করছে আমরা সেই মাঝে মাঝে নানা ভিডিও আসে, কিন্তু সেগুলো আমরা দেখতে পাই না। এবং শুধু যুক্তরাষ্ট্রের সরকার বলে তার যে মিডিয়া গুলো রয়েছে, সেই মিডিয়ায় কিন্তু প্রকৃত চিত্র আমরা গাজার পাই না। আমাদের সেখানে আল জাজিরাকে ফলো করতে হয়। আল জাজিরা আমরা দেখি যে সেখানে কি হচ্ছে। আজকে ছাত্র বিক্ষোভ হচ্ছে, আমি যারা ছাত্র বিক্ষোভে অংশ নিয়েছেন, হয়তো আমার এই কি বলে আমার এই ধন্যবাদ তাদের কাছে পৌঁছবে না, তারা তো বিশাল কাজ করছে, তারা ছাত্র বিক্ষোভ করছে। এবং ফরিদ ভাই বলে দিয়েছেন, আমরাও জানি যে ভিয়েতনাম যুদ্ধের পরে এত বড় বিক্ষোভ মার্কিন যুক্তরাষ্ট্রে কখনো হয়নি। এটি ভালো লাগার দিক যে এখন সব বিবেক নষ্ট হয়ে যায় যখন মুড়িমুড়কির মতো বোমা ছুড়ে মারে ইসরায়েলি ফিলিস্তিনি শিশুদের উপর, ফিলিস্তিনি নারীদের উপর, ফিলিস্তিনি চিকিৎসকদের উপর, ফিলিস্তিনি ত্রাণ কর্মীদের উপর। তখনও মার্কিন যুক্তরাষ্ট্র কিছু বলে না, কিন্তু সেখানটা তরুণরা এগিয়ে উঠছে এবং সেখানে পুলিশ নির্যাতন করছে। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে, নিশ্চয়ই আপনার মনে আছে, বাংলাদেশের ছাত্ররা একটি ভালো আন্দোলন করেছিল, এবং ছাত্ররা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্ররা না, আরো ছোট ছাত্ররা একটা আন্দোলন করেছিল।
সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে। সেখানে আমরা দেখেছি কিন্তু হেলমেট বাহিনী, সরকারি দলের যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য যে অঙ্গ সংগঠন গুলো রয়েছে, তারা একটা হেলমেট বাহিনী করে ছাত্রদের অত্যাচার নির্যাতন করে সে আন্দোলন, মানে যাক সেটি ভিন্ন প্রসঙ্গ, সেটি আর আজকে বলবো না। তো মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর কোথাও কোনো যুদ্ধে জিততে পারেনি। আপনি দেখুন এই সর্বশেষ ইউক্রেনকে নানাভাবে উস্কানি দিয়ে, আগে উস্কানি দিয়েছে, যুদ্ধ বাঁধার পরে ইউক্রেনকে তারা রক্ষা করতে কিন্তু পারছে না। ইউক্রেনের হার এখন শুধু সময়ের ব্যাপার মাত্র, এটা আমরা সবাই জানি। এবং এই যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু এবং অন্যান্য যে বিভিন্ন জায়গায় যে ইনভেশন চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ধরুন ইরাক, তারপরে লিবিয়া, কোথাও কিন্তু তারা প্রকৃত অর্থ জিততে পারে। এবং তারা যুদ্ধ শুরু করে শেষ দিকে বলে যে না, আমরা ভুল তথ্যের উপর যুদ্ধ করেছি। করেছে। হুম। এবং এবং এমন অবস্থা এমন হয়েছে এখন আরো যে আরব কান্ট্রি গুলো মার্কিন বেজ রয়েছে, সেখানে জনগণকে খুশি উঠছে যে বেজ গুলো সরিয়ে নিতে হবে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা আসলে ক্ষয়িষ্ণু আমরা এখন যা দেখতে পাচ্ছি। সে কারণেই তারা অনেকটা উদ্বিগ্ন হয়ে উঠেছে। এবং বিশেষ করে এই যে এখন ছাত্র বিক্ষোভ দমনের জন্য তারা নানা চেষ্টা করছে, আমরা প্রতিদিন সেই খবরগুলো পড়ছি। এটি একটি ভালো দিক। এবং এই এই বিক্ষোভের সঙ্গে কিন্তু অন্যান্য অন্যান্য দেশের, যেমন কানাডা ম্যাগিল ইউনিভার্সিটি, টরন্টো ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু যোগ দিয়ে সারা বিশ্বব্যাপী একটি আন্দোলন শুরু হয়েছে। আপনি একটা যথাযথ প্রশ্ন করেছেন, বাংলাদেশের কারো কিন্তু কোনো প্রতিবাদ আমরা আমরা দেখছি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমরা দেখলাম যে আগে যেমন ভিয়েতনাম যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু আমাদের এখানে ছাত্র হত্যার ঘটনাও ঘটেছে এই জাতীয় প্রেস ক্লাবের সামনেই। কিন্তু হুম। এবার আমরা কোনো আন্দোলন দেখছি না। আসলে আমাদের পরিবেশ খুব চমৎকার করে বলেছেন, আমাদের শিক্ষার্থীদের মধ্যে হতাশা কাজ করছে। এবং আমি স্টোরি আপনার এই অনুষ্ঠানে বলছি, বাংলাদেশে একজন তরুণও ওই দেশে থাকতে চায় না যার সামর্থ্য আছে, যিনি যেতে পারবেন বাইরে, শিক্ষাগত ভাবে হোক অন্যভাবে হোক, তিনি কিন্তু এই দেশে থাকতে চান না। আজকে ধরুন আপনি দেখুন বইয়ের দিকে তাকিয়ে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, বিভিন্ন জায়গায় আমাদের সাথে অনেক প্রকৌশলী দেখা হয়, তারা সব এখানে ছাত্র। এটা আমাদের জন্য, আপনি যথাযথই বলেছেন, এটা বিরাট ব্রেন ড্রেন। তার আগে কিছু রেমিটেন্স পাঠানো, কিন্তু আমাদের দেশটা তো গড়ে তুলতে হবে। সেই গড়ে তোলার দিকে তো আমরা 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 যাচ্ছি না। এটি অত্যন্ত, কি বলে যে, আমাদের দুর্ভাগ্যজনক। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে জনচাপে পিষ্ট একটি দেশ, এটি সুষ্ঠুভাবে ম্যানেজ করা না যায় তাহলে কিন্তু আমাদের সামনে আরো দুর্দিন আসবে। আমরা সেদিকেই যাচ্ছি। আমরা কিন্তু এখানে ডেমোক্রেটিক ডিভিডেন্ড পাচ্ছিলাম, প্রচুর কর্মক্ষম মানুষ আছে, কিন্তু মানুষগুলো তো আমরা কেন জানি গড়ে তুলতে পারছি না। যাদেরকে গড়ে তোলা হচ্ছে তারা দেশের বাইরে চলে যাচ্ছে। চলেছে, হুম। চলে যাচ্ছে। এই অবস্থায় দেশ চলছে। বাংলাদেশের তরুণরা যদি এই দেশে থাকতে চায়, তাদের জব প্লেসমেন্ট, এই যে আপনি দুজনেই গার্মেন্টস এর উদাহরণ দিলেন, হ্যাঁ ঠিকই বলেছেন যে মালিক ছাড়া অন্য জায়গায় শ্রীলঙ্কান ইন্ডিয়ান পাকিস্তানি আছে, এরা যে কাজ করছে এটা তো রকেট সায়েন্স না। এটি যদি আমাদের এখানে কি বলা যায় যে যারা আছেন, যারা এই লাইনে কাজ করেন, তাদের যদি ভালোভাবে প্রশিক্ষিত করা যায়, আমার মনে হয় এটা জটিল কিছু না। সেহেতু কিন্তু বিজিএমই বা সরকারের পক্ষ থেকে নিয়ে যেত। এবং আপনি নিশ্চয়ই জানেন যে স্যালারি কিন্তু অনেক হাই। হুম। বাংলাদেশে একজন কর্মকর্তা যে টাকা পান, সেই লেভেলে যখন একজন বিদেশি কর্মকর্তা, তিনি কিন্তু অনেক বেশি বেতন, আমার দেশের টাকা অনেক বাইরে চলে যাচ্ছে। এই অবস্থা আসলে অবসান হওয়া উচিত। এবং আমি আশা করতে চাই ইসরায়েল যে এখন হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেই হত্যাযজ্ঞের অবসান হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীরাও নিশ্চয়ই জেগে উঠবেন। বাংলাদেশ শিক্ষার্থীরা, আমি জানি না ভিডিওটি আপনার চোখে পড়েছে কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ঢোকার জন্য ভোর 5টা থেকে বা তারও আগে থেকে বিশাল লাইন ধরে। এবং লাইব্রেরি খোলার পর কে আগে ঢুকবে তাদের কিন্তু অন্য কোনো লক্ষ্য নাই, তাদের শুধু পড়ালেখা। সরকারি সরকারি আমলা হওয়ার লক্ষ্য, বিসিএস পড়ালেখা পরীক্ষা। নেই। তারা একাডেমিকও পড়ে না, তারা ওই শুধু তো এখন বিসিএস পড়া। বিসিএস কিভাবে পাস বিসিএস পাস করবে। এবং খুব দুর্ভাগ্যজনক ভাবে আমাদের বিভিন্ন ক্যাডারে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিন্তু এখন দেশে বিজ্ঞানী দরকার নেই, চিকিৎসক দরকার নাই, প্রকৌশল দরকার নাই, সবাই শুধু ক্যাডার হবে। কারণ ক্যাডাররা গত বছরে এমন সুযোগ পেয়েছে এবং তারা এমন ক্ষমতা অ্যাপ্লাই করতে পারছে, যে কারণে সবার অন্য সব পেশা বাদ দিয়ে কিভাবে প্রশাসন ক্যাডারে ঢুকবে সেই চেষ্টা
তাদের মধ্যে অত্যন্ত এটা কিন্তু খুব এই বিষয়ে অ্যালার্মিং। আমরা অন্যদিন কিন্তু আলোচনা করব। ইলিয়াস, আমি একটু ছোট্ট একটা অন্য এই প্রসঙ্গেই করতে চাচ্ছি যে আহ, আহ, এই, ফরিদ ভাই বলছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী যেখানেই যাচ্ছেন এই ইসরায়েল বিরোধী কথা বলছেন, গাজার পক্ষে বলছেন, ফিলিস্তিনদের পক্ষে বলছেন। তবে আমার একটা প্রশ্ন, আগে আমি পাসপোর্টের মধ্যে দেখতাম যে লেখা থাকতো যে সকল দেশে যাওয়া যাবে এক্সেপ্ট ইসরায়েল। এখন কিন্তু পাসপোর্টে ওই জিনিসটা তুলে দেওয়া হয়েছে। ফরিদ ভাই, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, আপনি কি এই বিষয়টা আমাকে একটু ক্লিয়ার করবেন, কেন এই ধরনের ইয়ে করা হয়েছে? দেখুন, এটা নিয়ে তো কয়েকদিন গত বেশ কিছুদিন আগে এটা নিয়ে বেশ লেখালেখি হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। আসলে হয়েছে কি, এখন তো অনেক কিছু আমি যেভাবে বুঝেছি তখন, যে পাসপোর্টে কিন্তু এখন আমাদের ই পাসপোর্ট হয়ে যাওয়ার পরে, আমরা অনেক ডিজিটাল মানে ব্যাপার হয়ে যাওয়ার পরে, ওখানে আপনার দিলে পরে কিন্তু সবকিছু উপরে লেখা থাকতে হবে তা না, কারণ এটা একটা হয়তো অড লাগে যে অ্যাকসেপ্ট ইসরায়েল বা অ্যাকসেপ্ট এরকম। কিন্তু বাংলাদেশের নীতি হচ্ছে যে সেই ইসরায়েলে আপনাকে যেতে পারছেন না, আমি আমার এই পাসপোর্ট নিয়ে এটা লেখা নাই বলেই কিন্তু আমি যেতে পারছি না। কিন্তু সেই জিনিসটা এখনো আছে, এবং সেটা লেখা থাকলে ভালো হতো। এটা এরকম মনে করে বা কথাটা এসছে তা তর্ক বিতর্ক, কিন্তু আমি মনে করি যে এটা খুব একটা বড় পার্থক্য তৈরি করছে না। আহ, আহ, এটা, কারণ আপনি যেমন দেখবেন যে আমাদের এই এখানে আমার সমস্ত বৃত্তান্ত, সমস্ত ডেটা, আমার আগের পাসপোর্ট, আমি কোথায় যাওয়া না যাওয়া, যেতে পারা, সবকিছু এখানে কিন্তু এখন পাওয়া যায়। কাজে যখন এই পাসপোর্ট এটা উন্নতি হচ্ছে, তখন ওইটার আর কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আচ্ছা, বুঝতে পেরেছি। ইলিয়াস, আপনার আর কিছু বলার না থাকলে আমরা শেষের দিকে চলে যাব। আপনি আর কিছু বলতে চান, ইলিয়াস? আমি একটা শুধু একটি বলতে চাই যে আপনাদের শেষের প্রসঙ্গটা ছিল, আমরা মনে করি যে গাজা যে অত্যাচার নির্যাতন চলছে সেটি অচিরেই বন্ধ হবে। মার্কিন যুক্তরাষ্ট্র খুব চমৎকার টার্ম ইউজ করেছিলেন যে মূল মোড়ল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। এই গাজা ইসরায়েল যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে তাদের মূল রসদ দিচ্ছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন শিক্ষার্থীরা জেগে উঠেছে এবং আশা করি তারা ফিলিস্তিনিদের পক্ষে থাকবে, সারা বিশ্ব ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের পক্ষে থাকবে, এবং এই তাদের আশায়। বিজয় হবে, আমরাও প্রত্যাশা করি। আজকে আর আমরা থাকতে পারছি না। দর্শক, আপনাদের বিদায়, এবং আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে অংশ নেওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।